আপিল বিচারাধীন থাকলেও ২ বছরের বেশি দণ্ডিতরা নির্বাচনে অযোগ্য, অংশ নিতে পারবেন না বেগম জিয়া, জানালেন অ্যাটর্নি জেনারেল। রায় সরকারের ইচ্ছার প্রতিফলন, বলছে বিএনপি। শেখ হাসিনা সরকারের সঙ্গে সশস্ত্র বাহিনীর ১৫০রও বেশি অবসরপ্রাপ্ত কর্মকর্তার একাত্মতা। প্রধানমন্ত্রী বললেন, সন্ত্রাসীদের কাছ থেকে মনোনয়ন নিয়ে আইনের শাসন চান ডক্টর কামাল। সারা দেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। গোপালগঞ্জ ৩ ও রংপুর ৬ আসনে শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা। এখনো চূড়ান্ত হয়নি জাতীয় ঐক্যফ্রন্টের আসন বন্টন। ডক্টর কামালের বাসায় বৈঠক, শেষ দিনে দেয়া হলো ৫ বিভাগের বিএনপি মনোনীতদের চিঠি। এবং কুড়িগ্রামে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ১০০ বছরের পুরানো রেল স্টেশন। অবৈধ স্থাপনা গড়ে উঠলেও রেলওয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে নীরব থাকার অভিযোগ। দেখছিলেন শিরোনাম। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। বিচারিক আদালতে কারো ২ বছরের বেশি দণ্ড হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন উচ্চ আদালত। তবে আপিল বিভাগে দণ্ড স্থগিত হলে নির্বাচনে অংশ নিতে বাধা থাকবে না। সাজা স্থগিত চেয়ে বিএনপির ৫ নেতার আবেদন খারিজ করে এ রায় দেন আদালত। এই আদেশের ফলে বেগম খালেদা জিয়া সহ দণ্ডিতরা আগামী সংসদ নির্বাচনে অংশ নেয়ার অযোগ্য হয়ে গেলেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। এ আদেশে সংক্ষুব্ধ আসামি পক্ষের আইনজীবীরা। দণ্ড স্থগিত না করেও শুধুমাত্র আপিল বিচারাধীন দেখিয়ে জাতীয় নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অংশ নিতে পারবেন কিনা এ নিয়ে আইনি বিতর্ক চলছিল। মঙ্গলবার সাজা স্থগিত চেয়ে বিএনপির ৫ নেতার আবেদন খারিজ করে দিয়ে এই অস্পষ্টতা দূর করলেন উচ্চ আদালত। আদালত আদেশে বলেছেন, ২ বছরের বেশি দণ্ড হলে দণ্ডভোগের ৫ বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে আপিল বিভাগে দণ্ডের রায় স্থগিত হলে প্রার্থী হতে বাধা নেই। সাজা স্থগিতের কোনো বিধান আইনে নেই বলেও অভিমত দিয়েছেন উচ্চ আদালত। সংবিধানের ৬৬(২)-এর ঘ ধারায় দুদকের আইনজীবী বলছেন, ২ বছরের বেশি সাজাপ্রাপ্তরা নির্বাচনের সুযোগ পেলে তা হবে সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। যে করাপশনের এলিগেশন মাথায় নিয়ে আবার ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশনে অ্যাটেন্ড করা এবং ক্ষমতায় যাওয়া, এগুলো ডিসকারেজ করেছে। কনভিকশন মাথায় নিয়ে ইলেকশন করা, এটা সংবিধানের মূল স্পিরিট, যেটা আর্টিকেল 66(2)(d) তার পরিপন্থী। এর রায়ের ফলে বেগম জিয়া নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য হয়ে গেলেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। নির্বাচন কমিশন এই আদেশ মানতে বাধ্য বলেও জানান তিনি। নির্বাচন কমিশন বা আদালত বা যে কোনো প্রতিষ্ঠান, তারা কি সংবিধানকে কোনো রকম অগ্রাহ্য করতে পারবে? এটা সংবিধানের বিধান। ২ বছর কারাদণ্ড হলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এদিকে আদেশের ঘণ্টাখানিক পরই আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছেন বিএনপির চিকিৎসক নেতা ডাক্তার AZM জাহিদ। অন্য ৪ বিএনপি নেতাও আপিল করার ঘোষণা দিয়েছেন। ৫ জন আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, আপিল বিচারাধীন বা দণ্ড স্থগিত করে নির্বাচনে অংশ নেয়ার নজির রয়েছে। এর আগেও আমরা নজির দেখিয়েছি যে কনভিক্টেড পার্সনের কনভিকশন স্টে হলে ইলেকশন করতে পারে। ইন্ডিয়াতে ভুরি ভুরি ইনস্ট্যান্স রয়েছে, সেগুলো নজিরগুলো আমরা দাখিল করেছি, কোর্ট ওগুলোকে গ্রহণ করেননি। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, এ রায় শুধু বেগম জিয়ার প্রার্থিতার ক্ষেত্রেই নয়, সব দণ্ডপ্রাপ্তদের জন্যই প্রযোজ্য যারা নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের আগে বেগম জিয়ার বিরুদ্ধে দেয়া আদালতের রায়ে সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিকেলে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এছাড়া জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটকে প্রতিহত করতেই এ রায় দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। নির্বাচনের পূর্বে দেশনেত্রীর বিরুদ্ধে আবার এই এক রায় দেওয়া যে তিনি নির্বাচন করতে পারবেন না, এটা কোনো মতেই জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি এই রায়, এই আদেশ সরকারের আশা ইচ্ছারই প্রতিফলন হয়েছে। আমরা এই রায় জনগণ মেনে নিতে পারে না। শুধু নির্বাচনকে ব্যাহত করার জন্যে, বিএনপিকে প্রতিহত করার জন্যে, ঐক্যফ্রন্টকে প্রতিহত করার জন্য, দেশের মানুষের অধিকারকে খর্ব করার জন্যই এই আদেশ দেওয়া হয়েছে।
ডক্টর কামাল হোসেনরা দুর্নীতিবাজ, খুনি ও যুদ্ধাপরাধীদের সঙ্গে হাত মিলিয়ে দেশে কোন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় এমন প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক থাকতে হবে। গতকাল সন্ধ্যায় গণভবনে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ১৫০ শতাধিক কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে একথা বলেন প্রধানমন্ত্রী। প্রতিশোধ পরায়ণ মনোভাব নয়, বরং উন্নত বাংলাদেশ গড়ে তোলাই তার লক্ষ্য বলে জানান শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় সেনা, নৌ ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ১৫০ শতাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা হাজির হন গণভবনে। লক্ষ্য মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সঙ্গে একাত্মতা ঘোষণা। দলে দলে ভাগ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে তারা সংহতি জানান মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত সরকারের সাথে। অনুষ্ঠানে আগত কর্মকর্তারা তাদের বক্তব্যে বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন, প্রতিশ্রুতি দেন আগামীতে দেশের উন্নয়নে সম্পৃক্ত হওয়ার। যে মাহাথির মোহাম্মদের সময় মালয়েশিয়ার যে গ্রোথ ছিল, গত ৭ বছরে বাংলাদেশের গ্রোথ তার চেয়ে অনেক বেশি ঊর্ধ্বমুখী। ১৬ই ডিসেম্বর থেকে একটি বিজয় মঞ্চ তৈরি করব প্রতিটি জেলায়, উপজেলায় এবং ঢাকায়, এবং তার মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখার জন্য ৬টি স্লোগান ঠিক করেছি। আমরা আপনার সাথে আছি, আমরা যতটুকু পারি যে যেখানে আছি সেখান থেকে করব। এ সময় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সুশীল সমাজ নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়ে হাত মিলিয়েছে খুনি ও সন্ত্রাসীদের সঙ্গে। যারা আমাকে এই দুর্নীতিবাজ বলে বলে বক্তৃতা দিয়েছে, আজকে তাদের অবস্থানটা কোথায়? সব যে ভিড়েছে এমন এক জায়গায়, তারা গণতন্ত্র রক্ষা করতে কার কাছে গেল? যারা একেবারে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত, এতিমের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত, সেই সাজাপ্রাপ্ত মানুষের নেতৃত্বে চলে গেছেন আমাদের এই সুশীল বাবুরা গণতন্ত্র উদ্ধার করতে। আমি বলবো আমাদের ডক্টর কামাল হোসেন সাহেব সহ যে আমাদের সুশীল বাবুরা এক জায়গা হয়ে গেছেন, সবাই অনেক নীতির কথা বলে, এখন তাদের সেই নীতিটা কোথায় গেল? আদালতে দণ্ডিত অপরাধীদের কাছ থেকে মনোনয়ন নিয়ে ঐক্যফ্রন্ট নেতারা দেশে কোন গণতন্ত্র কায়েম করতে চান এমন প্রশ্ন তোলেন শেখ হাসিনা। যারা আইনকেই মানেনি, তাদের নেতৃত্বে আজকে তারা নির্বাচনের নমিনেশন নিয়ে তারা নাকি আইনের শাসন প্রতিষ্ঠা করবে। তারা এখানে কোন উন্নয়নটা করতে পারবে আর কোন গণতন্ত্রটা করতে পারবে, সেটাই আমার প্রশ্ন। যারা সবসময় ষড়যন্ত্রে লিপ্ত থাকে, এরা আবার কখন কোন ষড়যন্ত্র করবে, আমার মনে হয় দেশবাসী এই ব্যাপারে সচেতন থাকা উচিত। বিভেদ ভুলে আগামীতে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই তার লক্ষ্য বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার চিন্তা হচ্ছে আমার বাংলাদেশকে এই বিশ্বে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারা দেশের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। গতকাল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ দেশের বিভিন্ন স্থানে দলটির প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। গোপালগঞ্জ ৩ ও রংপুর ৬ আসনে শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এছাড়া নোয়াখালী ৫ আসনে নিজের মনোনয়নপত্র জমা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলছুট নেতারা বিএনপিতে যোগ দেয়ায় বিএনপি জনসমর্থন হারাবে। গোপালগঞ্জ ৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাকিব হাসান তরফদারের কাছে মঙ্গলবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার চাচা শেখ কবির হোসেন। এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রংপুরের সহকারী রিটার্নিং কর্মকর্তা টিএম মমিনের কাছে রংপুর ৬ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। পরে নিজের মনোনয়নপত্র জমা দেন তিনি। দলীয় মনোনয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম রয়েছে এবং আমার নাম রয়েছে শিরিন শারমিন চৌধুরী। আমি বাংলাদেশ আওয়ামী লীগের সিদ্ধান্তের আলোকে মনোনয়ন ফর্ম দুটি জমা দিয়েছি। নোয়াখালী ৫ আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ফয়সাল আহমেদের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনবিচ্ছিন্ন দলছুট নেতারা যতই বিএনপির সঙ্গে হাত মেলাচ্ছে, ততই বিএনপি আরো জনসমর্থন হারিয়ে ফেলছে। শেরপুর ২ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী সহকারী রিটার্নিং কর্মকর্তা আরিফুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এদিকে চাঁদপুর 1 আসনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ গোলাম হোসেন রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এর আগে চাঁদপুর 3 আসনে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপু মনি। নির্বাচন কমিশন অত্যন্ত নিরপেক্ষতার সঙ্গে এই নির্বাচনটি পরিচালনা করবেন, কারণ এর আগে জাতীয় নির্বাচন না করলেও তারা কিন্তু স্থানীয় সরকারের অনেকগুলো নির্বাচন করেছেন। এছাড়া চট্টগ্রাম 9 আসনে মহিবুল হাসান নওফেল ও নাটোর 3 আসনে জুনায়েদ আহমেদ পলক সহ দলের নেতারা তাদের মনোনয়নপত্র জমা দেন। রওজে জাবিদা ঐশী, সময় সংবাদ। বাংলার সময়ে আরও থাকছে। গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে বগুড়া সহ 7টি শহরে সরকারি অর্থায়নে গড়ে উঠছে আবাসন ব্যবস্থা। 3 থেকে 4 লাখ টাকায় বুকিং দেওয়া যাবে ফ্ল্যাট। দ্বিতীয় ও শেষ দিনে মনোনীত প্রার্থীদের হাতে মনোনয়নের চিঠি তুলে দিল বিএনপি। অধিকাংশ আসনেই একাধিক প্রার্থীর মনোনয়ন দেয় দলটি। এ কারণে চূড়ান্ত লড়াইয়ে প্রার্থী হিসেবে টিকে থাকা নিয়ে সংশয় থাকলেও ধানের শীষের টিকিট পেয়ে উচ্ছ্বসিত অনেকে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার দুপুর 12:30টার দিকে মনোনয়নের চিঠি হস্তান্তর শুরু হলেও সেখানে সকাল থেকেই ভিড় করেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের হাতে চিঠি দিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয় দিনের মতো এই কার্যক্রম শুরু করেন। পরে চট্টগ্রাম, সিলেট, খুলনা ও ঢাকা বিভাগের মনোনীত প্রার্থীরা চিঠি নেন। তবে বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগের যারা প্রথম দিনে চিঠি নিতে পারেননি, মঙ্গলবার তারাও চিঠি সংগ্রহ করেন। দলীয় মনোনয়ন পেয়ে খুশি প্রার্থীরা। আমি প্রায় 30,000 ভোট পেয়েছিলাম উপজেলা নির্বাচন করার সময়। ইনশাআল্লাহ এবারও জনগণ আমাকে ভোট দিবে। দলের সুসময় দুঃসময় সকল সময় আমরা দলের জন্য নিজের সামর্থ্যের সবশেষটুকু দিয়ে কাজ করবার চেষ্টা করেছি। দল তার মর্যাদা দিয়েছে। ধানের শীষের মার্কা যারা যারা পেয়েছে তারা নিশ্চয়ই নির্বাচিত হবে। আমার এলাকার মানুষের প্রতি আমার যে আস্থা, যে বিশ্বাস, যে ভালোবাসা, ইনশাআল্লাহ মহান রাব্বুল আলামিন আমাকেই কামিয়াব করবে। বরগুনা 2 আসন থেকে মনোনয়নের চিঠি নেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। মুন্সিগঞ্জ 1 থেকে শাহ মুয়াজ্জেম হোসেন ও মীর শরফত আলী সপু, ফরিদপুর 2 থেকে শামা ওবায়দকে মনোনয়ন দেওয়া হয়। এদিন ঢাকা 6 আসনে সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, ঢাকা 8 আসনে মির্জা আব্বাস, ঢাকা 2 আসনে আমানুল্লাহ আমান, ঢাকা 13 আসন থেকে আতাউর রহমান ঢালি ও আব্দুল সালাম এবং ঢাকা 14 আসন থেকে মনোনয়নের চিঠি নেন সাবেক ফুটবলার আমিনুল হক। অধিকাংশ আসনেই একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়। শুধুমাত্র গণতন্ত্রের প্রতিষ্ঠা করার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য এবং দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা নির্বাচনে যাচ্ছি। আমরা নিশ্চিত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়, সেই নির্বাচনে ঐক্যজোট শতকরা 90% জয়লাভ করবে। বিজয় ছিনিয়ে না পর্যন্ত আমরা মাঠ থেকে সরে দাঁড়াবো না। এদিকে 20 দলীয় জোটের প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম 5 আসনে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, চট্টগ্রাম 14 আসনে এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ ও ভোলা 1 আসনে বিজেপি নেতা আন্দালিব রহমান পার্থকে মনোনয়ন দেওয়া হয়। মঙ্গলবার গভীর রাতে দুদিনের এ কার্যক্রম শেষ হয়। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। জোটগত নয়, আপাতত দলগতভাবে জাতীয় ঐক্যফ্রন্টে থাকা দলগুলো মনোনয়নপত্র জমা দেবে বলে জানিয়েছেন জোটের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। তবে মনোনয়ন প্রত্যাহারের আগে আলোচনা করেই জোটগতভাবে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। গতকাল বেইলি রোডে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে ডক্টর কামাল একথা জানান। এ সময় জোটের মুখপাত্র মির্জা ফখরুল বলেন, মনোনয়ন নিয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের কোন দলকে কতটি আসন দেওয়া হবে তা চূড়ান্ত করতে মঙ্গলবার সকালে জোটের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের বেইলি রোডের বাসায় আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে আর উপস্থিত ছিলেন গণফোরাম নেতারা। প্রায় 1 ঘন্টা বৈঠক শেষে বেরিয়ে ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল জানান, ইতিবাচকভাবে আলোচনা হয়েছে। নিঃসন্দেহে কিছু দলগুলোর মধ্যে তো আপনার আসনের সমস্যা, তো সেটাকে দূর করার সমস্যা থাকবেই, সেটার জন্যই আলাপ আলোচনা হচ্ছে। আমরা আজকে ওনাদের সঙ্গে বসেছি এবং অত্যন্ত ভালো আলোচনা হয়েছে। পরে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল জানান, জোটগতভাবে কাদেরকে মনোনয়ন দেওয়া হবে তা চূড়ান্ত হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। ওদের লিস্ট আর আমাদের লিস্ট নিয়ে বসা হয়েছিল যে এটাকে কোনটা আমরা
একটা থাকবে, একটা বাদ দিতে হবে। আমাদের নামগুলো দিয়েছি, ওরা নোট করেছেন। মনোনয়নপত্র স্যার দলীয়ভাবে দেওয়া হচ্ছে, জোটগতভাবে নয়, বিষয়টি এরকম? হ্যাঁ, না, এটা জোটগতভাবে হচ্ছে না, এটা আলাদা আলাদা ফাইল করা হচ্ছে, পরে বসে এগুলোকে সমন্বয় করা যাবে। প্রত্যাহারের আগে তো বটে। আপত্তি থাকা সত্ত্বেও পরীক্ষামূলক ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশনের সমালোচনা করে যে কোনো মূল্যে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান ডক্টর কামাল। না মেনে নিলে কি করা যাবে না? আপনি যদি আমাদের জায়গায় হতেন, আমি বললাম নির্বাচন তো এই কারণে আমরা বাদ দেবো না, সোজা কথা। প্রতিবাদ তো আছেই, থাকবে। এদিকে বিকেলে গুলশানে বিএনপি মহাসচিব জানান, দলীয়ভাবে এখন জোটের সব দল বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিলেও চূড়ান্তভাবে দুই জোটের শরিকদের 60টির মতো আসন ছাড় দেওয়া হবে। দলীয় জোটের সম্ভবত আপনার অ্যারাউন্ড 15 ঐক্যফ্রন্টকে আমরা এখনো তারা তাদের দল থেকেই দিচ্ছেন, মনে হয় না। তবে কোনো আসন থেকেই নির্বাচন করছেন না ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে বসে নির্দেশনা দেওয়ার বিষয়টির সমালোচনা করেছেন ঐক্যফ্রন্টের নেতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। পিরোজপুর 1 আসনের বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত ব্যারিস্টার সরোয়ারের সঙ্গে ফোন আলাপে তিনি একথা বলেন। গতকাল ফোন আলাপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়। এরা ওভার ওয়ার্ক অলসো, কোনো তো সিস্টেমেটিক কিছু করে নাই তো। এক্স্যাক্টলি স্যার, এই যে যখন একটা সিদ্ধান্ত হয়েছে দলীয় ভাবে এবং সেটা ওই তারেক সাহেব অ্যাপ্রুভ করেছে, হাউ এ ক্লার্ক অর সাম অফিসার ক্যান চেঞ্জ ইট। না, আবার এটাও খারাপ, তারেক সাহেব ওইখান থেকে বৈশা হুকুমনামা দেবেন, ভাই তোমরা এখানে, এইটাও আবার ঠিক কাজটা। এখানে নিজেদের কাছে কিছু ক্ষমতা ছাড়তে হবে, এটা না হলে তো এটা একটা মাথায় নিজেদের কাছে তন্ত্র না আসে, আলাপ আলোচনা না আসলে, এখনো যেমন আছে ওইখানে অনেক ইয়ে আছে যেটা দিলে লাভ হইতো তাদের। কুড়িগ্রামে 100 বছরের পুরাতন রেলওয়ে স্টেশন 15 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দখলদাররা বাড়িঘর সহ নানা স্থাপনা গড়ে তুললেও এ নিয়ে নীরব রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে পুরাতন রেল স্টেশনের জায়গা পৌরসভা কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের বিষয়টি 14 বছর ধরে চিঠি চালাচালিতে ঝুলে আছে। রেল কর্তৃপক্ষ বলছে প্রস্তাবনাটি খতিয়ে দেখা হবে। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য, বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে রিপোর্ট। 100 বছর আগে লালমনিরহাটের তিস্তা রেলওয়ে জংশন থেকে কুড়িগ্রাম পর্যন্ত রেলপথ চালু হলে শহরের শেষ প্রান্তে স্থাপন করা হয় কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন। এরপর 1968 সালের দিকে শহরে ঢোকার পথে কালে নামক এলাকায় কুড়িগ্রাম নতুন রেলওয়ে স্টেশন স্থাপন করে চিলমারি পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করা হয়। এতে অপ্রয়োজনীয় হয়ে পড়ে পুরাতন স্টেশনটি। এ অবস্থায় 2003 সালে নতুন রেলওয়ে স্টেশন থেকে পুরাতন রেলওয়ে স্টেশন পর্যন্ত 3 কিলোমিটার ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হলে স্টেশনটি পরিত্যক্ত হয়ে পড়ে। এই সুযোগে প্ল্যাটফর্ম থেকে শুরু করে পুরো ইয়ার্ডের প্রায় 20 একর জায়গা বেদখল হয়ে যাচ্ছে। এত বড় জায়গাটা পড়ে আছে, এটা কিছু করলে তো কাজে লাগে। এমন একটা কিছু করেন যে পুরনো স্টেশনটা আবার জগজমাক হয়ে ওঠে। ওখানে যদি কোনো কিছু হইতে পারে তাহলে আমরা সবাই ওখানেও কর্ম করে খাইতে পাবো। এখানে পরিকল্পনা মাফিক ট্রাক, নৈশকোচ স্ট্যান্ড সহ কর্মসংস্থানমূলক কিছু করা যেতে পারে বলে মনে করেন শহরের সাবেক মেয়র। পরিকল্পনা মাফিক এটা বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড এবং মার্কেট সহ শিশু পার্ক সহ এটি বাস্তবায়ন করা অতীব জরুরি হয়ে গেছে। এই অবস্থায় পুরাতন স্টেশনের জায়গা পৌরসভা কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত 14 বছর ধরে চিঠি চালাচালের মধ্যে সীমাবদ্ধ বলে জানালেন পৌরসভার প্যানেল মেয়র। আমাদেরকে দেয়া হতো, তাহলে এই জায়গায় আমরা একটি নৈশকোচ টার্মিনাল, একটি বাস টার্মিনাল এবং মার্কেট নির্মাণ করতাম, তাহলে এখানে কর্মসংস্থানের সৃষ্টি হতো। অবৈধ দখলদার উচ্ছেদ এবং পৌরসভা কর্তৃপক্ষের প্রস্তাবনা খতিয়ে দেখা হবে বলে জানান রেলওয়ে ভূসম্পত্তি বিভাগের শীর্ষ কর্মকর্তা। অবৈধ উচ্ছেদ, অবৈধ দখলদারদের চলমান প্রক্রিয়া, আমরা পরবর্তীতে এগুলো ব্যাপারে পদক্ষেপ নেব। পৌরসভা কর্তৃক যে বাস স্ট্যান্ড নির্মাণের প্রস্তাবনা, নথিপত্র দেখে এটা পদক্ষেপ নেওয়া হবে। কুড়িগ্রাম মৌজার অধীনস্থ পুরাতন রেলওয়ে স্টেশনের 17.5 একর জায়গা রেল ভূসম্পত্তি বিভাগ 30 জনকে লিজ দিয়েছে বলে জানা গেছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়ন এবং আধুনিক নাগরিক সেবা দিতে বগুড়া সহ দেশের 7টি শহরে শুরু হয়েছে আবাসন ব্যবস্থা। সরকারি অর্থায়নে সব আবাসনে আধুনিক সুবিধা সহ বসবাসকারীদের জন্য থাকছে আয়বর্ধক কর্মসূচি। গ্রামের সাধারণ মানুষ থেকে মধ্যবিত্তরা নিতে পারবেন এসব ফ্ল্যাট। 3 থেকে 4 লাখ টাকা অগ্রিম দিয়ে 15 বছরের টাকা পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। বাস্তবায়নকারী সংস্থার মতে এতে কৃষি জমি, ভূগর্ভস্থ পানি, বিদ্যুৎ সবকিছুই সাশ্রয় হবে। বিস্তারিত মাজিদুর রহমানের প্রতিবেদনে ছবি তুলেছেন রবিউল ইসলাম।
বগুড়া সহ দেশের 7টি বিভাগে নির্মাণ করা হচ্ছে পরিবেশ বান্ধব পল্লী জনপদ নামের আবাসন প্রকল্প। ইট পুড়িয়ে পরিবেশে ক্ষতি না করে ফেরো সিমেন্ট স্ল্যাব দিয়ে 4 তলা বিশিষ্ট 4 ক্যাটাগরি ফ্ল্যাট থাকছে এসব আবাসন প্রকল্পে। ক্রয় ক্ষমতার উপর নির্ভর করে গ্রামের এবং দেশের যে কেউ নিতে পারবে এসব ফ্ল্যাট। জমি না থাকা এবং স্বল্প আয়ের মানুষ খুশি এসব ফ্ল্যাটের মালিক হতে পেরে। অল্প টাকায় এখানে ফ্ল্যাট পাচ্ছি এবং কিস্তির মাধ্যমে পাচ্ছি, একবারে আমাকে দিতে হচ্ছে না। এখানে 30% টাকা জমা দিতে হবে আর 70% টাকা 15 বছরে দিতে হবে, এই সুযোগ আছে। আমার তো জমি অল্প, আমার ছেলে হলো 4টা, যার কারণে আমি একটা এ ব্লকের একটা ফ্ল্যাট বুকিং দিছি। সরকারি দেয়া এসব সুযোগ সুবিধায় উপকৃত হচ্ছে গ্রামের মানুষ। তাই জনপ্রতিনিধিদের দাবি এরকম আবাসন নির্মাণের পরিধি আরো বাড়ানো হোক। অল্প টাকা দিয়ে 15 বছর কিস্তির মধ্যে এই জিনিসটা পরিশোধ করে পূর্ণাঙ্গভাবে একটা ফ্ল্যাট পাইতেছে, এতে জনগণের উপকার হচ্ছে এবং গরিবের উপকার হচ্ছে। প্রতি বছর আবাসন খাতে যে পরিমাণ ফসলি জমি কমে যাচ্ছে তা থেকে এই প্রকল্পটি বিশেষ ভূমিকা রাখবে। এটা একটা লো কস্ট টেকনোলজি ট্রায়াল হবে আর এখানে ওয়েস্ট কনভার্টেড টু ভ্যালু হবে। এখানে মানুষগুলো যখন এখানে উঠে পড়বে তখন এই মানুষগুলোর যে 400 গরুর ডেইরি ফার্ম অথবা 10,000 মুরগির যে মুরগির ফার্ম, এইটাকে পরিচালনা করার জন্য সিড ক্যাপিটাল হিসাবে আমাদের 1 কোটি টাকা দেওয়া থাকবে। 4 একর জমির উপর নির্মিত প্রতিটি আবাসন এলাকায় 272টি পরিবার বসবাস করতে পারবে। বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি তত্ত্বাবধানে প্রতিটি আবাসিক এলাকায় সরকারি খরচ হচ্ছে প্রায় 60 কোটি টাকা। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। বাংলার সময়ে আরো থাকছে। সন্দ্বীপের 3 লাখ মানুষের যাতায়াতের জন্য রয়েছে মাত্র 30টি স্পিডবোট। লাভের আশায় সিন্ডিকেট করে সংখ্যা কমিয়ে দেওয়ার অভিযোগ। দলীয় সবুজ সংকেত পাওয়ার পর দেশের বেশিরভাগ জেলায় মনোনয়নপত্র জমা দিয়েছেন মহাজোট প্রার্থীরা। বরিশাল 3 আসনে বর্তমানে সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টি মনোনীত মহাজোটের প্রার্থী শেখ টিপু সুলতান গতকাল জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। গাজীপুর 1 আসন থেকে মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। গাজীপুর 3 আসন থেকে মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ। এদিকে যশোর 3 আসন থেকে মনোনয়নপত্র জমা দেন বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বাগেরহাটের 4টি আসনে মহাজোটের প্রার্থী শেখ হেলাল ও তার ছেলে শেখ সারহান নাসের তন্ময় সহ মনোনয়ন জমা দিয়েছেন মহাজোট মনোনীত 4 প্রার্থী। এছাড়া কিশোরগঞ্জ, নরসিংদী সহ দেশের বেশিরভাগ জেলায় মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। গত 10 বছরে নওগাঁয় সবচেয়ে অগ্রগতি হয়েছে যোগাযোগ খাতে। চলছে নওগাঁ রাজশাহী সড়কের 4 লেনের উন্নীতকরণের কাজ। জেলাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে 438 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি গ্রহণ করা হয়। এতে খুশি স্থানীয়রা। দীর্ঘদিনের দাবি ছিল আমাদের যে নওগাঁ থেকে রাজশাহী যে হাইওয়ে 4 লেন হোক, সেই দাবি আমাদের পূরণের পথে। একদিন 2 দিন 4 দিন পরপরই একটা অ্যাক্সিডেন্ট ঘটনা, গাড়ি ঘটনা, মানুষ সবকিছু মারা যাচ্ছে রাস্তায়। দুর্ঘটনা থেকে, ঝুঁকিপূর্ণ থেকে আজকে যে আমরা রক্ষা পাবো, এই কারণে আমরা এই এলাকার লোকজন মহা খুশি। রাস্তাটা ভালো হওয়ার কারণে এই এলাকার লোকজন উপকার হবে, নওগাঁ রাজশাহী যাতায়াতের সুবিধা হবে। আমরা চাচ্ছিলাম যে কাজটা যেন মানে খুব সুন্দরভাবে হয় এবং এই কাজটা যেন খুব মানে নিখুঁতভাবে হয়। চট্টগ্রাম থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপের 3 লাখ মানুষের যাতায়াতের জন্য রয়েছে মাত্র 30টি স্পিডবোট। আর কয়েকটি স্টিমার থাকলেও উপকূলে জেটি না থাকায় সেগুলো সবসময় চলে না। অথচ এ উপজেলা থেকে প্রতিদিন চট্টগ্রাম শহরের নদীপথে আসা যাওয়া করেন 5,000-এর বেশি মানুষ। অভিযোগ আছে অতি লাভের আশায় সিন্ডিকেট করে স্পিডবোটের সংখ্যা কমিয়ে দিয়েছে একটি চক্র। দ্বীপ উপজেলা ঘুরে এসে আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে স্থলভাগ থেকে বিচ্ছিন্ন চট্টগ্রামের সন্দ্বীপ জেলার সবচেয়ে বড় সমস্যা যোগাযোগ ব্যবস্থা। সেখানকার 3 লাখ মানুষকে সমুদ্রপথে যাতায়াতের জন্য নির্ভর করতে হয় স্পিডবোটের উপর। ঘাটে এসে রোদ বৃষ্টিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের। কাদামাখা পথ মারিয়ে উঠতে হয় বোটে। 150-র বেশি স্পিডবোটের বিপরীতে এখন চলছে মাত্র 30টি। সাগরপথে সন্দ্বীপ চ্যানেল পাড়ি দিতে স্পিডবোটের সময় লাগে মাত্র 18 মিনিট, অথচ মানুষ পিছু ভাড়া নেওয়া হয় 250 টাকা। যাত্রী হিসেবে স্পিড কম, আরো অনেক দরকার। সিরিয়ালে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা বসে থাকতে হয়। যাদের কোনো বড় কোনো লঞ্চ নাই, মানে ঝুঁকি নিয়ে জীবন চলাফেরা করতে হয়। ভাড়াটা 250 টাকা নিয়ে যাচ্ছে এরা স্পিডবোটে।
আর মালাপড়া 130 টাকা নেয়। এটা আমাদের উপরে জলম করতে আছে। স্টিমার সাধারণত বর্ষাতে চলে, শুধু চলে না, ছোট ছোট যানজট একটু জামলা থাকে, এটাই আর কি। সময় তো পাই না, দেখা যায় অনেক মানুষের ভিড় থাকে। সি অ্যাম্বুলেন্সটা ইভেন তো দেখি না যে কোনো রোগীর ক্ষেত্রে ব্যবহার করতে, সবসময় অকেজভাবে পড়েছিল। ঘাটের ইজারা দিয়ে থাকে জেলা পরিষদ, তদারকি করে এই সমাধান একমাত্র জেলা পরিষদ করতে পারে এমন মন্তব্য জনপ্রতিনিধির। এমনও সময় যায় যে আমরা 5-7 দিন মেইনল্যান্ডের সাথে সন্দ্বীপের সকল প্রকার যোগাযোগ বন্ধ হয়ে যায়, যেহেতু জেলা পরিষদের আন্ডারে স্পিডবোট বাড়াবে কি বাড়াবে না। তো আমাদের দাবি আরও হলো বাড়াতে পারলে হয়তো যাত্রীগুলো আর একটু স্বাচ্ছন্দ্য বোধ করত। এই অবস্থায় আশার বাণী শোনালেন জেলা পরিষদ চেয়ারম্যান। এইটার সাগর থেকে 1 কিলোমিটার ভিতরে আমি চিন্তা করছি একটা চিঠি করি। আমাদের ইচ্ছা যে এই শীত মৌসুমের মধ্যে এটা আমরা গ্রাউন্ড লেভেল থেকে উপরের দিকে তুলে ফেলবো। সেখানে সেই যেটির মধ্যে মালপত্র রাখার জন্য আমরা সেট করব। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা ওয়েটিং রুম থাকবে এবং তাদের আলাদা শৌচাগার থাকবে। এরকম ব্যবস্থাগুলি আমরা রাখতেছি। গুপ্তছড়া সহ 8টি ঘাটে স্পিডবোট ছাড়া কয়েকটি স্টিমার থাকলেও যেটি না থাকায় ঝুঁকি নিয়ে সেগুলোতে চড়তে চান না যাত্রীরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সব ভেদাভেদ ভুলে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন। গতকাল বিকেলে নগরীর জেলা পরিষদ কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এই আহ্বান জানান তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের বিভিন্ন আসনে দলের মনোনয়ন পাওয়া প্রার্থীদের সঙ্গে নেতাকর্মীদের পরিচিত সভার আয়োজন করা হয়। এ সময় চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম 11-র M.A. লতিফ ও চট্টগ্রাম 10-এর ডাক্তার আফসারুল আমিন সহ অন্যান্য আসনের প্রার্থীরাও উপস্থিত ছিলেন। আমাদের মধ্যে যদি কোনো ধরনের কোনো ভুলভ্রান্তিও থাকে, বিভ্রান্তিও থাকে, সবকিছুর ঊর্ধ্বে উঠে চট্টগ্রামের 3টি মূল আসন এবং 3টি আংশিক আসন সবখানে আমাদেরকে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতে 31শে ডিসেম্বর আমরা যেন নৌকাকে বিজয়ী ফেরত দিতে পারি। এই নির্বাচন আসলে আমাদের জন্য একটি অগ্নি পরীক্ষা। এই নির্বাচনে সরকার গঠনের উপর বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের যতটুকু সামর্থ্য আছে সকল সামর্থ্য শতভাগ উজাড় করে দিয়ে মানে প্রধানমন্ত্রী মনোনীত সকল প্রার্থীকে আমাদের বিজয়ী করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনী ব্যয়ের রিটার্ন দাখিল না করার মামলায় বিএনপি নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী A.N.M. এহসানুল হক মিলনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আজম এ নির্দেশ দেন। এর আগে বেলা 11টার দিকে মিলনকে আদালতে নেওয়া হয়। জামিন শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গত শুক্রবার চট্টগ্রামের এক আত্মীয়র বাসা থেকে মিলনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনী ব্যয়ের রিটার্ন দাখিল না করায় 2009 সালে তার বিরুদ্ধে চাঁদপুর সদর থানায় মামলা করেন সাবেক জেলা নির্বাচন অফিসার মেজবাউদ্দিন। বিএনপি থেকে চাঁদপুর 1 আসনের জন্য মনোনয়ন পেয়েছেন এহসানুল হক মিলন। টাঙ্গাইলে শিশু জুয়েল হত্যা মামলার প্রধান আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শওকত আলী চৌধুরী এই আদেশ দেন। মামলার বিবরণীতে জানা যায় 2016 সালের 19শে নভেম্বর সদর উপজেলার বিল মাগুরাটা গ্রামের ধানক্ষেত থেকে শিশু জুয়েলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন নিহতের মা। তদন্ত শেষে আব্দুর রহিম নামে একজনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আপিল বিচারাধীন থাকলেও 2 বছরের বেশি দণ্ডিতরা নির্বাচনে অযোগ্য, অংশ নিতে পারবেন না বেগম জিয়া, জানালেন অ্যাটর্নি জেনারেল। রায় সরকারের ইচ্ছার প্রতিফলন বলছে বিএনপি। শেখ হাসিনা সরকারের সঙ্গে সশস্ত্র বাহিনীর 150-রও বেশি অবসরপ্রাপ্ত কর্মকর্তার একাত্মতা। প্রধানমন্ত্রী বললেন, সন্ত্রাসীদের কাছ থেকে মনোনয়ন নিয়ে আইনের শাসন চান ডাক্তার কামাল। সারা দেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। গোপালগঞ্জ 3 ও রংপুর 6 আসনে শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা। এখনো চূড়ান্ত হয়নি জাতীয় ঐক্যফ্রন্টের আসন বন্টন। ডক্টর কামালের বাসায় বৈঠক। শেষ দিনে দেয়া হলো 5 বিভাগের বিএনপি মনোনীতদের চিঠি। এবং কুড়িগ্রামে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে 100 বছরের পুরানো রেল স্টেশন। অবৈধ স্থাপনা গড়ে উঠলেও রেলওয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে নীরব থাকার অভিযোগ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।